পরিযান পর্ব ১২ ঈশিতা রহমান সানজিদা। রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে তা নূরনগরের কারো জানা ছিল না। সে যে একটা নিষ্পাপ প্রাণ কেড়ে নিল, কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউই বুঝতে পারল না। পানির কাছেই বা কেন গেল? ইতোমধ্যেই সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। চোখের পানি ফেলেছে অনেকেই। মেয়েটা অনেক ভালো ছিল, এই কথাটা সবার মুখে শোনা গেল। ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গণে। নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে। শহুরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে এক এক করে। সাদা কাপড়ে ঢাকা পালকের নিথর দেহ পড়ে আছে। তার থেকে খানিকটা দূরে রুমি কাদার মধ্যে বসে আছে, ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে। মাঝরাতে যখন এই লোমহর্ষক খবরটা পেল তখন থেকেই কেঁদেছে, কিন্তু এখন কাদার শক্তি দুজনেই হারিয়েছে। তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়ে আছে, স্থির সেই দৃষ্টি। কিছুটা দূরে গাছের শেকড়ের উপর নাইম আর শেখর বসে আছে। আসিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। কাল রাতে যখন সবাই বাগানবাড়িতে পৌঁছালো তখন ঝড় একটু কমেছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পালককে ওরা পেল না। ওদের সাথে গ্রামের লোকেরাও খুঁজলো, কিন্তু পেল না। কেউ একজন বাড়ির পেছনে গেল খুঁজতে, যেখানে কেউই যায় না। পানিতে উপর হয়ে ভাসছে পালক। হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখলো না, তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। কয়েকজন শায়েরের আদেশের সাথে সাথেই পানিতে নেমে পড়ল। সবাই মিলে ধরাধরি করে পালককে ডাঙায় তুলে আনে। নাইম দ্রুত পালকের হাত ধরে, কিন্তু পরক্ষণেই ছেড়ে দিয়ে নিজের শরীরে ভর ছেড়ে দিল মাটিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শেখর আসিফ বুঝেও ছুটে গিয়ে পালকের হাত ধরল এবং ওরাও নাইমের পাশে বসে পড়ল। এটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল! রাতেই পালককে জমিদার বাড়িতে নিয়ে আসা হয়। রুমি মিষ্টি এসে পালকের লাশ দেখেই কাঁদতে লাগলো। ওভাবেই সকাল হয়ে গেল। নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। এই পালকের সাথে কত মজা করেছে ওরা। একসাথে ক্লাস করেছে, গল্প করেছে, একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে। কত আনন্দ করে ৬ জনেই গ্রামে এসেছিল। এখন ফিরতে হবে ৫ জনকে। ভাবতেই অবাক লাগছে। নাইমের এখনও বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই, পানিতে ডুবে মারা গেছে। কি অদ্ভুত! যে পানি মানুষের জীবন বাঁচায় সেই পানিই মানুষের জীবন কেড়ে নেয়। পালকের মৃত্যুটা শায়েরও মানতে পারছে না। হঠাৎই এরকম ঘটনা ঘটে যাবে তা সে ভাবতেও পারেনি। তাছাড়া মেয়েটার সাথে কাল ওর বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল। তাকিয়েছিল শায়েরের দিকে, অথচ কিছু সময়ের ব্যবধানে মেয়েটা আর নেই। আর কথা বলবে না। যে চোখে শায়ের পালকের অনুভূতি পড়েছিল সে চোখ জোড়া আর খুলবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শায়ের গেল আফতাবের সাথে কথা বলতে। মালাকে নিয়ে আফতাব ভোরে ফিরেছে। পালকের খবর পেয়ে মালাও কেঁদেছে। মেয়েটা সত্যি খুব ভালো ছিল। এভাবে মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালাও বোঝেনি। অন্দরের বারান্দায় পরি বুকে জড়িয়ে বসে আছে মালা। জেসমিন, কুসুম আর জুম্মানও আছে। বেশ কয়েকজন মহিলাও এসেছে। ওদের দেখে আবার চলে যাচ্ছে। পরি এখনও মালাকে ধরে আছে। অনেকদিন পর মায়ের বুকে মাথা রেখেছে সে। হঠাৎ পালকের কথা মনে পড়তেই মাথা তুলে তাকালো, বলল, আম্মা, ডাক্তার আপা। চুপ থাক পরি, কথা কইস না। যা হওয়ার তা হইছে, তুই শান্ত থাক। চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু বের হতে লাগলো। সে বলল, আম্মা, ডাক্তার আপা কইছিল আমার লগে গল্প করবে, কিন্তু সে তো আর অইল না আম্মা। আমার অনেক কষ্ট হইতাছে আম্মা। মালা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কান্দিস না পরি, আমার মাইয়া তো নরম না, এত কান্দে তো না। তাইলে এত কান্দিস কেন? মালা আবার পরীকে জড়িয়ে নিল। পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলো মালাকে। ঠিক তখনই মিষ্টি রুমি অন্দরে ঢুকলো। পরি চট করে মাথা তুলে তাকায়। যন্ত্রমানবের মতো হেঁটে আসছে দুজনে। সিঁড়ি দিয়ে বেয়ে দোতলায় চলে গেল। কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে এলো ওরা। মালার সামনে গিয়ে রুমি ভাঙা গলায় বলল, আমরা চলে যাচ্ছি, ভালো থাকবেন। বুঝতে পারিনি যে হাসিমুখীভাবে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে। পালককে এভাবে হারিয়ে ফেলবে জানলে কখনো আসতাম না এখানে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রুমি। চোখের জল মুছতে মুছতে অন্দর থেকে বের হয়ে গেল। ওরা চলে যাচ্ছে শুনে পরি উঠে দাঁড়ালো, বলে উঠল, আমি একবার দেখব ডাক্তার আপারে। আম্মা, আমি বাইরে যাবো। আম্মা, আমারে একবার বাইরে যেতে দেন। নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে। পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে সবাই। পালকের বাবা মা শহরে থাকেন, ওখানেই দাহ করা হবে পালককে। কোন মুখে ওরা পালকের বাবা মায়ের সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছে না ওরা। ঘাটে বিশাল ছইওয়ালা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পান সহ আরও 2 জন মাঝি।
নৌকা করেই পালককে শহরে নিয়ে যাওয়া হবে। নাইম, শেখর, আসিফ গেল পালককে নৌকায় তুলতে। নাইম পালকের দেহে হাত দিতেই একটা নারী কণ্ঠস্বর ভেসে আসে, একটু দাঁড়ান, আমি দেখমু আপারে। ওড়না দিয়ে মুখ ঢেকে পরি দৌড়ে এলো। নাইম ছেড়ে দিল পালককে। হাঁটু মুড়ে সে পাশেই বসে রইল। পরি ছুটে গিয়ে নাইমের পাশেই বসে। পালকের মুখের ওপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দিল। পালকের মুখটা দেখেই কেঁদে ফেলল পরি। সাদা হয়ে গেছে মুখটা, ঠোঁট দুটো কালচে বর্ণ ধারণ করেছে। কি জানি কতক্ষণ পানিতে ছিল। মলিন কোমল দেহটা শান্ত হয়ে আছে। পরি আলতো করে পালকের গালে হাত রাখল। শরীর বরফের ন্যায় ঠান্ডা। অনেক কষ্ট হইছে আপনার, তাই না আপা? এখন আপনি শান্তিতে ঘুমান, কেউ বিরক্ত করব না। একটা কথা মনে রাখেন, এই পরি আপনার কথা কোনোদিন ভুলবে না। সোনা আপার মতো আপনিও আমার আরেক আপা। ভালো থাইকেন। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো পরি। পিছিয়ে এলো পালকের থেকে। নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে। তিনজন মিলে পালককে ধরে নৌকায় তুলল। শায়ের যাচ্ছে ওদের সাথে। সবাই নৌকায় বসতেই সম্পান বৈঠা ফেলল। পরি দৌড়ে ঘাটে গেল, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল। নাইম চোখ ঘুরিয়ে তাকালো পরির দিকে। চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। হয়তো এই গ্রামে আর আসা হবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল নাইম। বেশিক্ষণ দাঁড়ালো না পরি। কুসুম এসে টেনে নিয়ে গেল পরিকে। এখানে থাকাটা ঠিক হবে না। আজকে নৌকার সবাই চুপ, মনে হচ্ছে নৌকায় কেউই নেই। শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে, ভারী সে নিঃশ্বাস। মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল, কখনো ভাবিনি তুই এভাবে আমাদের ছেড়ে চলে যাবি। আমরা তোকে খুব ভালোবাসি পালক। কেঁদে ওঠে মিষ্টি, সাথে রুমিও। কিন্তু নাইম, শেখর, আসিফ স্থির। ওদেরও ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু পুরুষদের যে কান্না মানায় না। অশ্রু শোভা পায় নারীর চোখে, পুরুষের চোখে থাকে কঠোরতা। তাই ওরা তিনজন পুরুষ চুপ করে বসে রইল। শায়ের বাইরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গম্ভীর ভাবনায় নিমজ্জিত হচ্ছে, আবার বাইরের দৃশ্য দেখছে। অন্দরের বারান্দায় পা ছড়িয়ে বসে আছে পরি। পরনের ঘাগরাটা হাঁটু অবধি উঠে আছে। ওড়নাটাও পাশে পড়ে আছে। অবুঝের ন্যায় বসে আছে পরি। অনুভূতিহীন চাহনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটির দিকে। সেখানে একটা হলদে পাখি বসে আছে। পাখিটার নাম পরির অজানা। একটা পাকা পেয়ারা খাচ্ছে পাখিটা। পরি দিকবেদিক ভুলে পাখিটার দেখায় মগ্ন হয়ে আছে। পরির ইচ্ছে হচ্ছে পাখি হতে। না থাকবে পরিবার, না থাকবে কষ্টের পাহাড়। এমন সময়ে লাঠি ভর দিয়ে আবেরজান আসলো। তিনি সবসময় নিজের কক্ষেই থাকা, খুব একটা বের হন না। পালকের খবর শুনে তিনি বের হয়ে এসেছেন। এতক্ষণে মালার ঘরে ছিলেন, নিজের ঘরে যাচ্ছিলেন। পরির ওরকম অবস্থা দেখেই লাঠির খোঁচা দিয়ে বললেন, ওই মাইয়া, এমনে কাপড় উঠাইয়া বইসস কেন? পাও ঢাক কইতাছি, তোর বাপে আইসা পড়ব। কি মাইয়া যে হইছে আল্লাহ জানে। ওই কথা শুনস না? দাদির চেঁচামেচিতে পাখিটাও উড়ে গেল। যার দরুন বিরক্ত হলো পরি। কোনো কথা না বলে ওড়না হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল ছাদে। পাঁচিল ঘেঁষে দাঁড়ালো সে। উদাস উদাস লাগছে পরির। ও নিজেই চেয়েছিল শহরে ডাক্তাররা চলে যাক, আজ তাই হলো। কিন্তু ওদের চলে যাওয়াতে মানতে পারছে না পরি। পালকের কথা মনে পড়তেই কান্না আসতে ওর বারবার। জুম্মানের মুখে পরি একদিন শুনেছিল ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না। কথাটা জুম্মানকে ওর মাদ্রাসার হুজুর বলেছিল। পরি ভাবল পালক ভালো ছিল বলেই অকালে হারিয়ে গেল। সারাদিনে কিছুই মুখে তুলল না পরি। মালা এসে জোরাজোরি করেও পরিকে খাওয়াতে পারল না। নিজ কক্ষের এক কোণে চুপটি করে বসে আছে পরি। জুম্মান তখন পরির ঘরে ঢুকলো হাতে একটা লাঠি নিয়ে। পরির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপা দেখো পানি অনেক কমে গেছে, আমি লাঠি দিয়া মাপছি। পরি ঘুরে তাকালো জুম্মানের দিকে। লাঠির মাঝখান বরাবর ধরে দেখালো জুম্মান। পরি মৃদু হেসে বলল, ভালো বুদ্ধি তো তোর। এমনে পানি মাপা শিখাইলো কে তোরে? নাইম ডাক্তারবাবু। ও আচ্ছা, উনি কি ডাক্তার গো দিয়ে আইছে? জুম্মান চোখ কুচকে বলল, উনি কি আপা? আরে ওই যে আব্বার লগে থাকে, পাঞ্জাবি পইরা থাকে, চোখে সুরমা পরে। জুম্মান এবার খিলখিল করে হাসতে লাগলো পরির কথা শুনে। তা দেখে পরির রাগ হলো। বলল, হাসস কেন? আমি কি হাসার কথা কইছি? সোজাসুজি কইলেই তো পারো শায়ের ভাই, তা না কইরা কি কইতাছ? আসে নাই শায়ের ভাই? মনে হয় রাত হবে। আইলে গিয়া খবর আনবি কি হইল। জুম্মান মাথা নেড়ে জানাইয়া দিল সে কাজটি করবে। তারপর দৌড়ে গেল লাঠিটা পানির মধ্যে পুঁততে। নাইম জুম্মানকে শিখিয়েছিল এইভাবে পানি মাপতে হয়। খুব সহজেই জুম্মান শিখে নিয়েছে। সে খুশিও হয়েছে নাইমের প্রতি। সন্ধ্যা নামতেই মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করার কলপারে গেল মালা।
কিন্তু সে অবাক হলো পরীকে আসতে দেখে। পরী এতে অজু করতে লাগলো। নামাজ পড়বি? মায়ের প্রশ্নের জবাবে পরী ছোট্ট করে বলে। মালা ভরকায়। পরীকে অনেকবার সে নামাজ পড়তে বলেছিল, কিন্তু পরীর কোনো হেলদোল নেই। মালা বলল, নামাজ পড়লে সব ওয়াক্ত পড়তেই হবে। কিন্তু পরীর ততক্ষণে অজু করা শেষ। ও উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন থাইকা প্রতিদিন নামাজ পড়মু আম্মা। আমার সব প্রিয় মানুষগুলারে লইয়া দোয়া করমু। মালা আর কথা বলল না। দাদির জন্য বালতি করে অজুর পানি নিয়ে পরী চলে গেল। মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানে। মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালার। শুধু রাগ আর জেদ দেখাতেই পারে, বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই। এ নিয়ে মালার যত চিন্তা। রাত যখন একটু গভীর হয় তখন জুম্মান এসে খবর দিল শায়ের এসেছে। কিন্তু সে শায়েরের সাথে কথা বলতে পারেনি। আফতাব আর আখিরের সাথে কথা বলছিল শায়ের তখন। জুম্মান আরও বলল, কাকা, শায়ের বাইরে গালাগালি করতাছে। পরী চট করে বলে উঠল, কেন? ভাই সব দেখা রাখতে পারলো না কেন? ডাক্তার আপা মরলো কেমনে? আরও কত কথা। এই কাকায় অনেক শয়তান রে আপা, সুযোগ পাইলেই ভাইরে গালাগালি করে। আখিরের নামটা শুনতে ইচ্ছে করে না পরীর। নিজের কাকা বলে সম্মানও দেয় না। এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না পরীর। আজ এমনিতেও মন ভালো নেই ওর। তাই আর বেশি কিছু ভাবল না পরী, চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু রাত যত গভীর হলো পরীর খিদে তত বাড়ল। সারাদিন কিছু খায়নি। রাতে জুম্মান খেতে ডাকলেও গেল না। কিন্তু এখন আর খিদে সহ্য করতে পারছে না। হ্যারিকেন নিয়ে ছুটে গেল রন্ধনশালায়। ভাত বেড়ে গপাগপ খেতে লাগলো সে। তখনই দরজায় টোকা পড়ল। বৈঠকঘর থেকে কেউ অন্দরের দরজার কড়া নাড়ছে। পরী এটো হাতে ঘোমটা টেনে নিয়ে দরজাটা হালকা করে খুলল। রাগান্বিত কণ্ঠে শায়ের বলল, এতক্ষণ লাগে তোর দরজা খুলতে? আমার খাবার নিয়ে আয়, বলেই চলে গেল শায়ের। পরী থ মেরে দাঁড়িয়ে রইল। পরক্ষণে মনে করল হয়তো কুসুমকে মনে করেছে শায়ের, নয়তো পরীকে ধমক দেওয়ার সাহস আছে ওই সামান্য কর্মচারীর। পরী গিয়ে শায়েরের জন্য ভাত বাড়ল, তারপর আস্তে করে বৈঠকঘরে পা রাখল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।